যদি কেউ থাকে তার নাম হয় তুহা। আমি ওর নামটা ভুল ধরতে পারি না, বোধহয় একটু জিবি টিপে বাদে। এই তুহা হচ্ছে বাংলার মধ্যে সবচেয়ে বড় ব্ল্যাকমেলার। 2011 থেকে 2024 দিদিকে ব্ল্যাকমেলিং, পুরোটাই ব্ল্যাকমেলিং করেছে। ফুরপুরা শরীফ একটা মাজার শরীফ, যেখানে দাদাজুর কেবলার মাজার। আপনি সেখানে গিয়ে দেখবেন 2টো লাইট, আর ওর বাড়িতে দেখবেন 5টা লাইট। সমস্ত টাকা সরকারি খরচ। ওর বাড়ির, আমি একটু চ্যালেঞ্জ করে বলছি, ও চ্যালেঞ্জ করুক না। ওর যে পেপার ব্লক গুলো বসে আছে ওর মাজারে, ওই যে দরগা শরীফের সামনে, আমি তো মনে করি এগুলো সরকারি টাকায়। দিদিকে ব্ল্যাকমেলিং করে সর্বনাশ করেছে মানে এই লোকটি। সারা বাংলার মানুষের বিশ্বাস করে না, বাংলার সংখ্যালঘুরা এর সম্পর্কে কথা শুনলে ঘৃণা করে, এটা আমি মনে করি। এবং যেভাবে ও মানুষের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, একজন শিক্ষিত ভদ্র নম্র একজন স্বাধীন চেতা মানুষ এটা কখনো করে না। এটা নোংরা প্রকৃতির মানুষ, অযোগ্য মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের ক্ষেত্রে এই ধরনের কাজগুলি সম্ভব, যেটা আজকে তুহা সাহেব করছেন। উনি অনেক বড় বড় কথা বলেছেন, উনি অনেক কিছু করেছেন। আমি ওনাকে বলবো আপনাদের মাধ্যমে, উনি ক্যানিং পূর্ব নিয়ে অনেক আঙুল তুলেছেন। 15 তারিখে একটু বাসন্তী হাইওয়েতে আসতে বলবো, যদি উনি আসতে পারেন তো ভালো, না তো উনি আমাদের পেজে একটু ফলো করবেন, আমি এটা রিকোয়েস্ট করছি। তুহাকে এটা আমি অনুরোধ করবো যে আপনি একটু আমাদের পেজে ফলো রাখুন, আর পারলে একবার এসে দেখে যান। আপনার কাছে তো এখনো পর্যন্ত তো সরকারি পুলিশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিয়ে ঘুরছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও গালাগালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 14 বছর উদ্ধার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বড় বড় কথা বলছেন। আপনাদের যদি এত গ্রহণযোগ্যতা থাকলো, আপনি তো একটা আইএসএফ এর চর, এটা আমরা প্রথম দিন থেকে জানতাম। আপনার মুখোশটা আলাদা। টাঙ্গিপাড়া বিধানসভায় আপনি যাকে ভাইপো বলেন, যিনি ভাঙড়ের বিধায়ক, তিনি 137 ভোটে ওই বুথে হারলো কেন? তিনি ফুরপুরা শরীফ অঞ্চলে হারলো কেন? তিনি জাঙ্গিপাড়া বিধানসভাতে 4000 ভোট, মানে একটা বিধানসভাতে 4000 ভোট পেয়েছে, যেটা নোটাও পায় আর যে নির্দল দাঁড়ায় সেও পায়। ফলে তাই এদের কোনো, এই 3-4টে যা আছে, একটা হলো ইব্রাহিম সিদ্দিকী, ওটা কি গালি বাবা না কি একটা নাম দিয়েছে সবাই, আর একটা হলো তোলা বাবা, এটা হলো তুহা, আর দুটো আছে, এদের কথা ছেড়ে দিন। এদের মানে নিজেকে কখনো নবী বলে কেউ একজন দাবি করছে, নিজেকে কখন ইমানের ঠেকা নিয়ে আছে, নিজেকে কখনো বলছে তৃণমূলকে ভোট দিলে সব কাফের হয়ে যাবে, কখনো বলছে আমার জলসায় না গেলে সেও কাফের হবে, বেঈমান হবে, তার যে জানাজা পড়বে সে কাফের হবে। এদের কোনো গুরুত্ব আছে বাংলার মানুষের কাছে? আমি মনে করি না। এদের সব পাগল মনে করে। এই এরকম পাগলের সংখ্যা যেভাবে বাড়ছে, আগামী দিনে হয়তো আমার একটা ম্যাডের সম্মেলন খুব তাড়াতাড়ি করতে হবে, হয় হাফ ম্যাডের একটা সম্মেলন, একটা ফুল ম্যাডের সম্মেলন করতে হবে। সম্মেলন না করলে এই জায়গাটা কোনো মতে হবে না। আর দিদিকে বলবো যে দিদি তো এমনিতে উনি অনেক এই যারা আর কি ম্যাড, আর কি ম্যাড হামমাটের জন্য তাদের এমনিতেই কয়েকটা হসপিটাল উনি করেছেন। উনি হসপিটালের সংখ্যা দিদিকে একটু বাড়াতে বলবো, কারণ না বাড়ালে যেভাবে দিনের পর দিন ম্যাডের সংখ্যা বাড়ছে, তাতে করে আগামী দিনে সাধারণ যে রোগী, সে রোগী তারা সিট পাবে না। এদের জন্য সব সিটগুলো বুক হয়ে যাবে, এটা আমি অন্তত মনে করি। যে সমাবেশকে চ্যালেঞ্জ করে আপনি বলেছিলেন যে আমি যদি আইএসএফ এর তুলনায় বেশি লোক জমায়েত না করতে পারে রাজনীতি ছেড়ে দেব, কতটা চ্যালেঞ্জের, কি প্রস্তুতি, কি বলবে? দেখুন, প্রথম বিষয় বলি যে আমরা কথা যা বলি কাজে তাই করি। এটা আমাদের একটা ন্যাক বলতে পারেন, কালচার বলতে পারেন, স্বভাব বলতে পারেন, অভ্যাস বলতে পারেন, যা বলতে পারেন বলুন। আমরা সেদিনও বলেছিলাম, যেদিন 21শে জানুয়ারি ছিল, সেই দিন আমরা সন্ধ্যায় বলেছিলাম যে ও সারা বাংলা থেকে 294টা বিধানসভা থেকে ওর যত ফ্যান ফলোয়ার সমর্থক যতটা এসছে তার ডবল করব। এখন আমরা বলছি ডবল নাই, ওটা 5 ডবল করব। যতটা লোক জমায়েত করেছে ওর 5 ডবল। যদি 15 তারিখে বাসন্তী হাইওয়ে ভাঙড়ের রাজপথে যদি মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে আমি বলছি 16 তারিখ থেকে রাজনীতির আয়না থেকে সরে যাব। যেটা ভাঙড়ের ইতিহাসে স্বাধীনতার পর
সবচাইতে বড় মহামিছিল ভাঙড়ের রাজপথ জনজোয়ার হবে, এটা আমার অন্ত আত্মবিশ্বাস। আইএসএফ এর নেতা কালিমুল ইসলাম বলছে সেই তুলনায় লোকই হবে না, এবং আইএসএফ এর একাধিক নেতৃত্ব বলছে তারা বাইরের থেকে লোক এনে লোক ভরাবে, কি বলবেন? দেখুন, এই পাগল ছাগলের কথা আমরা গুরুত্ব দিইনি, এসব ছোটখাটো পাগল ছাগল, এসব আমরা যখন যাই রাস্তার পাশে দু চারটে এমনিতেই দাঁড়িয়ে থাকে, ফলে এদের কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার অন্তত নেই। আপনি বিভিন্ন মিটিং এ বলছেন কি আরএসএমপির খামটা নিয়ে নেওয়া হয়েছে, অথচ নওশাদ সিদ্দিকী বলেছিলেন কি আমি আমার যে বিধানসভায় কি কাজ করেছি বিধানসভা এলাকায় আমি খামে করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, কি বলবেন এটা নিয়ে? দেখুন, খাম এমনিতেই নেই। আপনারা দেখবেন যে এখন যে পোস্ট করছে ওরা, ওদের ওই ট্রাকের মাঝখানে যে খামটা থাকে সেই খামটা নেই, খাম এমনি কেড়ে নিয়েছে। আর খাম না থাকলে আবার মানুষের বাড়ি কি এমনি তো কোনো উন্নয়ন করেনি, তা ওর খামে করে কি পাঠাবে? তার আগে যাদের কাছ থেকে খাম নিয়েছিল তারা বললো যে আমাদের খামের অবমাননা না করে আমাদের খামটা ভাই আমাদের ফিরিয়ে দে, তুই বাড়ি বাড়ি গিয়ে কি করেছিস বলে আয়। ফলে ভাঙড় বিধানসভায় গত 5 বছরে যে অনুন্নয়নের জোয়ার, লোকের দুটো জায়গা হয়, একটা উন্নয়নের জোয়ার হয়, একটা অনুন্নয়নের জোয়ার হয়। ভাঙড়ে যেভাবে অনুন্নয়ন যেভাবে পিছিয়ে পড়েছে, এটাকে সামাল দিতে আগামী দিনে আমাদের বেশ কিছুটা সময় লাগবে। এবং যেটুকু উন্নয়ন হয়েছে এর কোনো কৃতিত্ব এই আইএসএফ এর বিধায়কের নেই, আর আইএসএফ এর নেতাকর্মীর কারণ নেই। এর সমস্ত কৃতিত্ব যদি থাকে এক তৃণমূল কংগ্রেস, দুই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে, এটাই কিন্তু বাস্তব। সরকারি প্রকল্প বন্ধের কথা বলেছেন, যেটা বাংলার বাড়ি, সেটা 3টে অঞ্চলের কথা বলেছিলেন, সেটাকে নিয়ে আইএসএফরা বলছে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, 1 সপ্তাহ সময় চেয়েছি, যদি বিডিও এর সুরাহা না করে বৃহত্তর আন্দোলনে যাবো বলে নওশাদ সিদ্দিকী, কি বলবেন? যেতে পারে, যদি কোনো অসুবিধা নেই। এটা শুধু ভাঙড়ে নয়, এটা সারা বাংলায় কোথাও কোথাও সেখানে হয়তো কিছু গরমিল দেখা গেছে, কিছু সমস্যা হয়েছে, সেটাকে বন্ধ করে। যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ দেয়, যারা প্রতিদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে, সেই সমাজবিরোধী খুনিদের ঘর বন্ধ হোক। আমরা কোনো সাধারণ মানুষের ঘর বন্ধ হোক এটা আমরা বলিনি, আমরা প্রথম দিন থেকে বলেছি যে ভাঙড়ের সাধারণ মানুষের বিরোধী করলেও আমরা তাদের পাশে আছি, তারা পাক। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের 4টে কর্মীকে খুন করেছে, যারা তৃণমূল কংগ্রেসের 21 জন কর্মীকে যারা পঙ্গু করে দিয়েছে, যারা গোটা ভাঙড়কে তোলাবাজের রাজত্ব তৈরি করেছিল 21 থেকে 23, যাদের নেতৃত্বে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে ছেলেদের লাগিয়ে দিয়ে ভোট গণনার দিনে 3টে আইএসএফ এর ছেলেকে যাদেরকে খুন করানো হয়েছে, সেই সমস্ত সমাজ বিরোধীরা ঘর পাক, এটা আমরা চাই না। আমি আপনাদের মাধ্যমে ভাঙড়ের যারা গরিব মানুষ, যারা এই বেনিফিশিয়ারি নাম আছে, আমি তাদেরকে বলবো নিশ্চিন্তে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের নেতা মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী নির্বাচনের পরে আমরা নিশ্চিতভাবে সমস্ত ঘর সঙ্গে সঙ্গে 16 কলা আমরা পূর্ণ করব। আমরা আজকে দেখেছি একেবারে অশোক দিন্দা ক্রিকেটার, যিনি বিজেপির এমএলএ, তাকে যে জিতিয়েছিলেন চন্দন মন্ডল ময়নার, একটা বিজেপি নেতা, তৃণমূলে যোগদান করেছেন একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য নেতৃত্বের হাত ধরে। আগামী দিনে কি আরো বিজেপির ঘর ভাঙবে, কি ভাবছেন? দেখুন, শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর নয়, সারা বাংলায় দেখবেন গত 1 মাস ধরে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে। তার একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একটাই, দুই কারণ হচ্ছে উন্নয়ন। এবং যে উত্তরবঙ্গে একটা সময় বিজেপি রমরমা ছিল, সেই উত্তরবঙ্গের কোচবিহার সিট যেমন আমরা লোকসভাতে জিতেছি, তেমনি করে এই মুহূর্তে উত্তরবঙ্গের পায়ের তলা থেকে জমি সরে গেছে বিজেপির, এবং তাদের বিধায়ক, তাদের এমপি মানুষের বিক্ষোভের মুখে পড়ছে, কোথাও ধাক্কাও খাচ্ছে। কারণ মানুষকে ওরা জবাব দিতে পারছে না। যেভাবে কেন্দ্রীয় সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে, বিজেপি তার ক্ষমতার অপব্যবহার করছে, যার কারণে মানুষ কিন্তু আজকের ওদের থেকে দূরে সরে যাচ্ছে। ফলে শুধু ময়না নয়, যত দিন যাবে তত দেখবেন বিজেপির ভাড়ার আরো শূন্য হবে, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। শুধু খালি সময়ের একটা বৃহত্তর একটা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। পূর্ব মেদিনীপুরের আরো একজন পীরজাদা রুহুল আমিন সাহেব, তিনি জাতীয় উন্নয়ন পার্টি বলে একটা রাজনৈতিক দল খুলেছেন। এতে কি আগামী দিনে বিভিন্ন পীরজাদাদের দল করে কি মুসলিম ভোটে ধস নামতে পারে, কি ভাবছেন? তৃণমূলের কি ক্ষতি হতে পারে?
কিছুই হবে না। বাংলার সাধারণ মানুষ, বাংলার সংখ্যালঘুরা যথেষ্ট সচেতন। দেখুন, সংখ্যালঘুদের পাশে থেকে যদি কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে দিদির নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ওয়াকাফের বিরুদ্ধে মিছিল হয়, এসআইআর বিরুদ্ধে মিছিল হয়। আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভায় চোখে চোখ রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন আমাদের সাংসদদের নিয়ে। ফলে যারা বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, খুব বেশি লাভবান হবে না। আসলে ব্যবসাটা হয়তো ঠিকঠাক মতো মিলাতে, জলসাতে খুব বেশি মনে হচ্ছে আমন্ত্রণ নিমন্ত্রণ হচ্ছে না, যার কারণে এখন সব প্রত্যেকেই একটা করে কোম্পানি খুলে ফেলছে। এরকম ভারতবর্ষে কয়েক হাজার পার্টি আছে, কিন্তু ভারতবর্ষের রোলিং পার্টি হয়তো 15টা 16টা, বাদ বাকি সব ওই নর্দমায় পড়ে থাকে। তো একইভাবে আজকে যারা এই নৌসাদের মতো লোকেরা, হুমায়ুনের মতো লোকেরা, এই ধরনের পার্টি যারা খুলছে, কোম্পানি যারা খুলছে, এদের ফানুসটা খুব তাড়াতাড়ি ফেরে যাবে। খুব বেশি দিন দেখবেন প্রয়োজন হবে না। একেবারে হুমায়ুন কবির নতুন করে বাবরি যাত্রা ভোটের আগে কি এতে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটা করছে কি ভাবছেন আপনি? ওটা আমার ওই বাড়ির পাশে একটা পাড়া আছে ছোট, ও আমার পাড়ার লোক ওর চাইতে ভালো যাত্রা করতে পারে। যেভাবে যে যাত্রাটা করলো, ওটা একটা যাত্রা বলে না, ওটা যাত্রা বলে। 4টে গাড়ি নিয়ে নিজে বাইক চেপে মানে সিনেমার মতো র্যালি দিচ্ছে, মানে গা দোলাচ্ছে আর উঠে দাঁড়াচ্ছে। এটা কি কোনো একটা ভদ্র সমাজের কোনো মানুষের একটা কর্তব্য? আর কে হুমায়ুন কবির, যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট হলো লোকসভায়, এবং যে মানে গুজরাটে যেখানে সংখ্যালঘুদের রক্তে ভিজে গেল, সে 1992 সালের 6ই ডিসেম্বর বলি, 2002 সালের গুজরাটে দাঙ্গা বলি, গোধরা স্টেশনে ট্রেনে আগুন লাগাকে কেন্দ্র করে, আজকে তার হাত দিয়ে ঝান্ডা ধরতে হলো। তার আইডেন্টিটি পরিচয় করাচ্ছে কে? যোগী আদিত্যনাথ। সেই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে। মসজিদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, মসজিদ প্রতি আমরা সম্মান করি, মসজিদ আল্লাহর ঘর। তা আমার মনে হয় যে উনি যে মসজিদটা নিয়ে যে রাজনীতি করতে চাইছে, এইটা বোধহয় ঠিক হচ্ছে না। এইটা আমি কখনো সমর্থন করতে পারি না এইটা। তবে মসজিদের বিপক্ষে আমরা নই, আমরা মসজিদের পক্ষে। আমরা দেখছি সম্প্রতি 2-3 দিন আগে লোকসভায় যিনি স্পিকার আছেন ওম বিড়লার বিরুদ্ধে কিন্তু একটা অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস সহ সমাজবাদী পার্টি সহ আরো বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল তাদের সই করেনি এবং এটাকে কেন্দ্র করে সিপিএম এবং আইএসএফ বলছে এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, তলায় তলায় তৃণমূলকে বিজেপির সঙ্গে একটা আঘাত পরিষ্কার তারা এটা বোঝাতে চাইছে। কি বলবেন?